আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির অনুশীলনীর অঙ্কগুলোর আগে যে অঙ্কগুলো দেওয়া আছে বা যে আলোচনাগুলো করা আছে, যেমন মাথা খাটাও, তারপর একক কাজ, জোড়াই কাজ, আমরা ওই একক কাজ, জোড়াই কাজ বা চিন্তা করো, মাথা খাটাও, এই সমস্ত অঙ্কগুলো আজকের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ে পুরোপুরি করে ফেলবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি একটি বড় হতে পারে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 72 নম্বর পেজ থেকে আলোচনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে, তুমি কি জানো কিস্তি কি এবং 7% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি এবং 7% হারে মুনাফার অর্থ হলো 100 টাকা জমা রাখলে 1 বছর পরে ব্যাংক তাকে 7 টাকা মুনাফা দেবে। এখন আমাদেরকে আরো কতগুলো প্রশ্ন করা হয়েছে, তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট কত টাকা জমা হবে, দ্বিতীয় মাস শেষে শান্তার মোট কত জমা হবে এবং তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে? এটা আমাদের হিসাব করতে হবে। 3টা প্রশ্ন করা হয়েছে, এটাকে এখানে উত্তর লিখতে হবে, এই যে উত্তরটা। ঠিক আছে, তো শান্তা সম্পর্কে একটু জানি, সেটা এখানে বলা হচ্ছে। যেমন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা, বাবা এবং নিকটাত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায়। আমরা তো সবাই এরকম পাই, ঈদের সময় পাই, তারপরে বাবা মা আমাদের স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য টাকা দেয়, সে টাকা পায়। আবার আমাদের বাসায় যারা আত্মীয়স্বজন আসে চলে যাওয়ার সময় তারা কিছু টাকা আমাদের উপহার দেয়, জন্মদিনের সময় আমরা উপহার পাই, এরকম। তো শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল এবং স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে গেল। ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল যে সে একটা অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় করতে চায়। ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো 200 টাকা জমা দিতে হবে। এরপর প্রতি মাসে কিস্তি 200 টাকা নিয়মিত জমা দিতে হবে। এই জমা টাকার উপরে ব্যাংক তাকে 7% হারে মুনাফা যোগ হবে। এই মুনাফার হার পরিবর্তন হতে পারে। শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো। তো এই হচ্ছে শান্তার যে বিষয়গুলো। এখন আমাদের এখানে বলা হচ্ছে, তুমি কি বলতে পারবা যে প্রথম মাসে শান্তার মোট কত টাকা জমা হবে? ঠিক আছে, তারপর দ্বিতীয় মাসে শেষে শান্তার মোট জমা কত হবে এবং তৃতীয় মাস শেষে শান্তার মোট কত টাকা জমা হবে। এটার উত্তর আমরা চলে যাই। দেখো, এটা হচ্ছে উত্তর। প্রথম মাসে অ্যাকাউন্ট খুলতে তার প্রারম্ভিক জমা হয়েছিল 100 টাকা এবং প্রথম মাসের কিস্তি বাবদ তাকে নিতে হয়েছিল কত? 200 টাকা। তাহলে প্রথম মাসে শান্তার মোট জমা কত হবে? 300 টাকা। এটাই প্রথম মাস শেষে শান্তার মোট জমা হবে এই 300 টাকা। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দেখো, যে দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে এটা। তাহলে দেখো, এখানে 1 নং থেকে আমরা যেটা পেলাম, এই যে কেবলমাত্র এই যেটা, যে প্রথম মাস শেষে শান্তার মোট জমা হবে 300 টাকা এবং দ্বিতীয় মাসের কিস্তি বাবদ জমা দিতে হবে কত টাকা? এই যে 200 টাকা। তাহলে দ্বিতীয় মাসে শেষে মোট জমা কত হবে? এই 300 আর 200 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 500 টাকা হয়। তাহলে দ্বিতীয় মাসে সে শান্তার মোট জমা হবে এই 500 টাকা। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন কি ছিল? যে তৃতীয় মাসে সে শান্তার মোট জমা কত হবে? ঠিক আছে, দেখো 2 নং থেকে আমরা পাই, এই যে এখানে দ্বিতীয় মাসে সে কত টাকা? এই যে 500 টাকা। তার মানে দ্বিতীয় মাসে তার শেষে মোট জমা কত? 500 টাকা এবং তৃতীয় মাসে কিস্তি বাবদ জমা 200 টাকা। তাহলে তৃতীয় মাসে সে শান্তা মোট কত টাকা জমা করবে? এই 500 এবং 200 যোগ করলে কত হয়? 700 টাকা। তার মানে তৃতীয় মাসে সে শান্তার মোট জমা হবে এই 700 টাকা। ঠিক আছে, তো আমাদের এই যে এখানে যে প্রশ্নটা করা হয়েছিল 72 নম্বর পেজে, আমরা এটা করে ফেললাম। এখন 73 নম্বর পেজের প্রথমে একক কাজ। এটা শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার 1 বছরে মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো। এখানে আমরা পূরণ করবো আর কি কিস্তি। প্রথম মাসে তো আর কিস্তি থাকে না, তো প্রারম্ভিক জমা থাকে 100 টাকা, তাই না? তারপরে ক্রম সঞ্চিত মোট জমা টাকা,
প্রথম মাসে তো সে টাকা জমা রেখেছিল, প্রথম মাসে না, মানে কিস্তি যখন সে দিনায় তখন 100 টাকা, তাই না? এরপরে সে প্রথম কিস্তি মানে কিস্তি বাবদ সে 200 টাকা রেখেছিল, ঠিক আছে? তো কিস্তি বাবদ তাহলে মোট কত টাকা হলো? এই যে 100 টাকা এবং এই 200 টাকা, মোট 300 টাকা, ঠিক আছে? এরপরে দ্বিতীয় যে কিস্তি, দ্বিতীয় কিস্তিতে সে কয় টাকা রেখেছিল? 200 টাকা, এবং আগে ছিল 300 টাকা, এই 300 আর এই 200, তাহলে কত হলো? 500 টাকা। তৃতীয় মাসে এই যে 200 টাকা জমা রাখলো, আর আগে জমা হয়েছিল কত? দ্বিতীয় মাসে জমা হয়েছিল 500 টাকা। তো এই 500 আর এবং এই 200 কত হলো? 700 টাকা। বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো এটা হচ্ছে 73 নম্বর পেজের কাজ। এইভাবে আমরা হিসাব করে এইভাবে পূরণ করে ফেলবো, ঠিক আছে? চতুর্থ মাসের তো আমরা হিসাব করব। এই তৃতীয় মাসে 700 টাকা রেখেছিল জমা, আবার চতুর্থ মাসে 200 টাকা সে জমা দিছে, তার মানে কত? 700 আর 200 900 টাকা। তারপর দেখো তারপরে হচ্ছে পঞ্চম মাসে কত হবে? আবার 200 টাকা সঞ্চয় রাখবে, আর তার আগে সঞ্চয় হয়েছিল 900, এইখানে এই 200 আর 900 কত হয়? 1100 টাকা। তারপরে এই যে ষষ্ঠ মাসে 200 টাকা সে রাখবে, আগে রেখেছিল কত? 1100, তাহলে যোগ করলে কত হয়? 1300 টাকা। তারপর সপ্তম মাসে 200 টাকা রাখবে, আর ষষ্ঠ মাস পর্যন্ত রেখেছিল 1300 টাকায়, 1300 আর 200 যোগ করলে কত হয়? 1500 টাকা। তারপরে অষ্টম মাসে 200 টাকা রাখবে, আর সপ্তম মাস পর্যন্ত আছে 1500, এই অষ্টম মাসেরটা যোগ করলে হয় কত? 1700 টাকা। নবম মাসে 200 টাকা রাখবে, আর অষ্টম মাস পর্যন্ত 1700 ছিল, 900, এই 1700 আর 200 কত হয়? 1900 টাকা। দশম মাসে আরো 200 টাকা রাখলো, কত হলো? 2100 টাকা। এগারোতম মাসে আরো 200 টাকা রাখলো, কত হলো? 2300 টাকা। এবং পঞ্চম মাসে আরো 200 টাকা রাখলো, কত হলো? এই 2500 টাকা। বুঝছো? মোট হলো তার 2500 টাকা। তাহলে এই হলো তার 2500 টাকা। ওকে, 2500 টাকা। তাহলে এক বছরে মোট আমাদের বলেছে যে এক বছরে মোট কত হবে? এইটা, এই হিসাবটা আমাদের করতে হবে 73 নাম্বার পেজে, এই ছকটি পূরণ করতে হবে। সেই ছকটা আমরা পূরণ করলাম। দেখো এই যে এটা, আশা করি তোমরা এখানেও বুঝতে পেরেছো কোনো সমস্যা ছাড়া। এরপরে 74 নাম্বার পেজের প্রথমে বলা হচ্ছে যে জোড়াই কাজ। তো উপরে ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো। মোট কিস্তি সংখ্যা কত হলো এবং মোট জমার পরিমাণ কত, সেই হিসেবে একটা সম্পর্ক আসে, সেই সম্পর্কটা কি সেটা এখানে লিখতে হবে। তো দেখো এটার উত্তর হচ্ছে, এটা 74 নাম্বার পেজের উত্তর। জোড়াই কাজ, উপরে ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো। দেখো উপরের যে ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে কিস্তির পরিমাণ যোগ কিস্তির সংখ্যা, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রারম্ভিক জমা। সাপোজ এখানে প্রথম মানে দ্বিতীয় মাসে কত টাকা হলো কিস্তির, দ্বিতীয় মাসে কিস্তির পরিমাণ কত টাকা হলো? দেখো এখানে তো এখানে দ্বিতীয় মাস, তাহলে কিস্তির পরিমাণ কত? 200 টাকা, তাই না? 200 টাকা, এবং কিস্তির সংখ্যা কত? দ্বিতীয় মাসে দুইটা, এবং প্রারম্ভিক হচ্ছে 50 টাকা। তাহলে দেখি আমরা এখানে কত আসে। তা 2 দুগুণে কত হয়? 4, 400। আর এখানে সরি, এখানে প্রারম্ভিক জমা হবে 100 টাকা, তাই না? তাহলে 400 আর এই 100 যোগ করলে কত হয়? 500 টাকা। তার মানে দেখো দ্বিতীয় মাসে তার কত টাকা হয়েছিল? 500 টাকা। এই যে আমরা সবটাকে যদি দেখি, দেখো দ্বিতীয় মাসে কত টাকা হয়েছিল? 500 টাকা। তো এইভাবে হিসাব করে তুমি যেটাই হিসাব করো এরকম একটা সম্পর্ক পাবা, ঠিক আছে? এটাই বলা হচ্ছে এখানে। এরপরে আমরা আবার চলে যাই, এখানে বলা হয়েছে যে এখানেও সেই সম্পর্কটা y সমান mx প্লাস c, অর্থাৎ মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা, ঠিক আছে? এই যে এইভাবে হিসাব করে এরাও দেখছে যে এত টাকা হয় 14তম মাসে কত টাকা হয় সেটা, ঠিক আছে? এখানে 14তম মাসে দেখো, 14তম মাসে শান্তার মোট কত টাকা জমা হবে সেটা হিসাব করেছে। হিসাব করে যে প্রথমে বের করেছে, প্রথমে কি ছিল? কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ তো 200 টাকা ছিল, আর কিস্তির সংখ্যা 14তম মাসে 14টা কিস্তি দেওয়া হবে, আর প্রারম্ভিক কত ছিল? 100 টাকা। দেখো 14 গুণ হচ্ছে 200, তার 14 দুগুণে কত হয়ে যায়? 14 দুগুণে 2800 টাকা, আর তার সাথে 100 যোগ করবে, তাহলে কত হয়? 2900 টাকা। এখন আমাদের এখানে একটা কাজ করতে বলেছে, এই সমীকরণ ব্যবহার করে শান্তার এখানে 16তম মাস এবং 23তম মাস পরে মোট কত জমা হবে তা হিসাব করে এখানে বের করতে হবে, মোট কত সঞ্চয় হবে সেটা, ঠিক আছে? তো এটার উত্তর আমরা চলে আসলাম। এই দেখো এটার উত্তর আছে এখানে, কিস্তির সংখ্যা হবে কত? এখানে 16তম যেটা সেটা হবে 16টা, আর 23তম যেটা 23 হবে, ঠিক আছে? মোট জমার পরিমাণ হবে y সমান mx প্লাস c। এম এর পরিমাণ, এম এর মান মানে কয় টাকা জমা রাখিছে? কিস্তির পরিমাণ 200 টাকা, এবং কততম কিস্তি? 16তম। তো 16 দুগুণে কত? 3200, আর যোগ 100, তার মানে কত হয়? 3300। আর 23তম মাসে কত হবে?
23তম মাসে দেখো 200 গুণ 23, 23 তাহলে 23 দুগুণে কত হয়? 23 দুগুণে হচ্ছে 46, তাহলে 4600 আর তার সাথে 100 যোগ, তার মানে 4700 টাকা হবে। ঠিক আছে, এইভাবে আমরা এই ছকটাও পূরণ করতে পারি। এরপরে দেখো আমরা চলে যাব সরল মুনাফাতে। সরল মুনাফা কাকে বলা হয়? ঠিক আছে, সরল মুনাফা হচ্ছে দেখো কাকে বলা হয়, ব্যাংকে সঞ্চয় হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। যেহেতু শান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে, তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে। মুনাফা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা প্রথমে সরল মুনাফা তারপরে চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক লাভ করতে পারবে। এখানে দেখো সরল মুনাফা কাকে বলা হয়? প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা দেওয়া হয় তাকে বলা হয় সরল মুনাফা। মানে কেউ যদি 100 টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে 7% হারে সরল মুনাফা দেয়, তবে 1 বছর পরে তার মুনাফা হার কত হবে? 7 টাকা। 2 বছর পরে তার মুনাফা কত হবে? 14 টাকা। 3 বছরে কত হবে? 21 টাকা। ঠিক আছে, অর্থাৎ প্রতি 100 টাকায় প্রতি বছরে একই হারে মুনাফা পাবে, এটাই হচ্ছে সরল মুনাফা। ঠিক আছে, সরল মুনাফা। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো উদাহরণ 1, 7% হারে 3000 টাকায় 6 বছরে মুনাফা কত টাকা হবে? এখন দেখো এখানে আমরা যেটা হিসাব করব, মুনাফার হার, এই যে 7% যেটা, সেটা হচ্ছে মুনাফার হার। কত? 7%। 7% মানে কত? 7 কে 100 দ্বারা ভাগ। ঠিক আছে, 7 কে 100 দ্বারা ভাগ। এখন 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 7 টাকা। তাহলে 1 বছরে 1 টাকায় 1 বছরের মুনাফা আরো কম টাকা হবে, তাহলে 7/100 টাকা হবে। এবং এখানে 3000 টাকায় তাহলে কত হবে? 3000 টাকা আরো বেশি হবে, আরো 6 বছরে যদি হিসাব করি আরো বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা গুণ হবে, বেশি হলে কি হবে? গুণ হয়। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে কত আসে? দেখো এখানে উপরে রয়েছে কত? 7 গুণ ওটা 3000, দেখো 3000 দ্বারা গুণ করলাম, 3000 গুণ হচ্ছে কত? 6। যে মানটা আসবে তাকে ভাগ করব কত দ্বারা? ওই দেখো নিচে রয়েছে 100, 100 দ্বারা ভাগ করব, কত আসে? দেখো 1260 টাকা। এই যে 1260 টাকা। ঠিক আছে, এরকম। এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে, 75 নম্বর পেজের একটা জোড়াই কাজ দেওয়া রয়েছে। এখানে জোড়াই কাজটা কি? উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল এবং সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি এখানে লিখো। দেখো আমরা এইভাবে উত্তরটা লিখবো, উপরে সমাধানটি পর্যবেক্ষণ করে, এটা 75 নম্বর পেজের কাজ করে এবং আমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার এবং আসল এবং সময়কালের মধ্যে সম্পর্ক দেখালাম। দেখো মোট মুনাফা কত? মোট মুনাফা হচ্ছে আসল গুণ সময় এবং মুনাফার হার। যেমন দেখো আমরা এখানে যেটা বের করেছি, এই যে অঙ্কটা, এটার ক্ষেত্রে এরকম আসে কিনা সেটা আমরা দেখি। ঠিক আছে, এই যে এরকম আসে কিনা, দেখো এখানে কত এসেছিল বলতো? 1260 টাকা। এখন এই যে আমরা যেটা লিখলাম যে আসল যে কয় টাকা ছিল তার সাথে সময় এবং মুনাফার হার যদি গুণ করি তাহলে আসবে, মানে ওই 1260 টাকা পাওয়া যাবে, তাই না? দেখি আমরা এখন মিলাই দেখি। প্রথমে আচ্ছা আসল কত টাকা? 3000 টাকা। এই দেখো তাহলে আসল কত টাকা? 3000 টাকা। এই 3000 লিখলাম, গুণ সময়, সময় কত ছিল বলতো? 1 বছর। তাহলে এখানে না 6 বছর, সময় ছিল 6 বছর, তাহলে এখানে 6 দিয়ে দেবো। ঠিক আছে, সময় ছিল 6 বছর, তাহলে এখানে 6 দিয়ে দিলাম। গুণ এখানে মুনাফার হার, দেখো মুনাফার হার কত ছিল? 7% না? 7% মানে হচ্ছে 7/100, 7/100, যেটা যত পার্সেন্ট বলবে তত বাই 100, 7% ভাগ আছে 100। এখন দেখো এটা ক্যালকুলেটর দিয়ে এখন হিসাব করি, ওইটা আসে কিনা, ওই মানটা একরকম আসে কিনা, 1260 আসে কিনা। প্রথমে কত দেখো? 3000 টাকা, তাই না? 1 2 3, 3000 টাকা গুণ হচ্ছে 6, গুণ হচ্ছে উপরে 7, যে মানটা হলো সেটাকে আমাদের কি করতে হবে? 100 দিয়ে ভাগ। এই দেখ কত আসে? 1260 টাকা। এই যে 1260 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ওই যে একটু আগে যে আমরা হিসাব করলাম ওই কি নিয়মে, এইটা এবং এখন আমরা যে সূত্রটা দেখলাম, ঠিক আছে, আমাদের বলছে পর্যবেক্ষণ করে সূত্রটা লিখতে, বা কি মানে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা লিখতে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে মোট মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। আশা করি আমাদের এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে এটা এই জোড়াই কাজটা শেষ হয়ে গেল 75 নম্বর পেজ। এরপরে 76 নম্বর পেজে এখানে দেখো বলা হচ্ছে যে সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। উপরে উদাহরণ থেকে আমরা দেখেছি যে মুনাফার হার কত ছিল? 7%। তো 7% মানে কত? 7/100। আর আসল টাকা ছিল 3000 টাকা এবং সময় হচ্ছে 6 বছর। এখন 3000 টাকায় 6 বছরের মোট মুনাফা কত হবে? এই যে বললাম মুনাফার হার গুণ আসল গুণ হচ্ছে
বছর, কত বছর সময়, তাহলে মোট মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সূত্র আকারে লিখতে পারি। মুনাফার যদি মোট মুনাফা যদি আয় হয়, আয় সমানটা হবে প্রথম যে আসল যে কয় টাকা ছিল পি টাকা গুণ মুনাফার হার কত ছিল আর টাকা, এবং এখানে সময় হচ্ছে এন, তাহলে পি আর এন বা পি এন আর যাই বলুক, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা যদি মুনাফার হার বের করতে চাই, আর সমান আমরা কত লিখবো, দেখো আমরা পি আর এন সমান কত আই লিখেছি, তাই না। এখন থেকে এখানে যদি তোমরা আর বের করতে চাও, তাহলে আর সমান কত হবে আই, এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে পি এবং এনটা নিচে চলে যাবে, ঠিক আছে। দেখো এই সূত্রটা চলে আসবে। আবার যদি আমরা পি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে আই বাই এখানে আর এবং এনটা নিচে যাবে। আবার যদি আমরা এন বের করতে চাই, তাহলে আই বাই পি ইন্টু আর হবে, ঠিক আছে। এইভাবে যেটা বের করবো এই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে করব। যেমন এখানে আমাদের আরেকটা সূত্র অঙ্ক দেওয়া আছে, উদাহরণ 2। উপরের সূত্র ব্যবহার করে উদাহরণস্বরূপ নিচে কিছু সমস্যা সমাধান করে দেওয়া হলো। তো আমরা এই সমস্যা সমাধানগুলো দেখবো যে উপরেরটার সাথে ঠিক আছে কিনা। এখানে কত 12% হারে 15,000 টাকায় 3 বছরে মুনাফা কত হবে, মুনাফার টাকা বের করতে হবে। এখানে মুনাফার হার কত দেওয়া আছে দেখো 12%, তো 12 মানে কত 12/100। এখানে আসল কত টাকা, আসল হচ্ছে পির মান কত 15,000, এই দেখো সে 15,000, এবং এখানে সময় কত 3 বছর, তাহলে এই 3 বছর হচ্ছে এন এর মান, ঠিক আছে। মুনাফার যে সূত্র সেটা থেকে আমরা কি পাই আই সমান পি এন আর। এখন দেখো এটা হচ্ছে পির মান হচ্ছে 15,000, এই যে সে 15,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পির মান। আর এই যে 12/100 এটা হচ্ছে আর এর মান, এবং এটা হচ্ছে এন এর মান। এখন দেখি আমরা এটা হিসাব করে দেখবো যে এই মানটা আসে কিনা। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করব, তাহলে আমাদের ভুল হবে না। প্রথমে হচ্ছে কত আছে 12, দেখো উপরে যেগুলো আছে সবগুলো গুণ করবো আলাদা আলাদা। 12 গুণ 15, এই যে 15 1 2 3টা শূন্য গুণ হচ্ছে 3, এই যে কত আসে এত আসে। এটাকে ভাগ করব কত দ্বারা 100 দ্বারা, এই যে 100 দ্বারা ভাগ কত আসে 5400 টাকা, এই সে 5400। তো আমরা এইভাবে বের করে ফেলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে 76 নম্বর পেজ। এরপরে এখানে সেকেন্ড উদাহরণ 3। রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পরে 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে, মানে আসলটা বের করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 11%, এটা হচ্ছে আর এর মান, মুনাফার হার কত 11%, তাহলে 11/100। এখানে মুনাফা কত, মোট মুনাফা কত পেয়েছিল 2200 টাকা, তার মানে এটা হচ্ছে 2200 টাকা আয়ের মান। এবং এখানে কত বছর পরে 5 বছর পরে, তার মানে এটা 5 এন এর মান হচ্ছে 5 বছর। এখন আমরা মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান কত পি এন আর। এখন আমাদের নিজে বের করতে বলেছে, আমাদের কিসের মান বের করতে হবে বলতো, সে কত টাকা জমা রেখেছিল, মানে পির মান বের করতে হবে। তার মানে পি এন আর সমান আমরা কত লিখতে পারি আই লিখতে পারি। এখান থেকে আমাদের পি সমান লিখতে হবে, পি সমান কত আই বাই এন আর। ওই যে একটু আগেও আমরা এই সূত্রটা দেখলাম। এখন আমাদের এই মানগুলো বসায় হিসাব করতে হবে। দেখো এটা হচ্ছে 77 নম্বর পেজের এটা অঙ্কটা আর কি। এখানে দেখো মুনাফার হারের যে সূত্র সেটা আই সমান পি এন আর, পি সমান আই বাই এন আর। এখন এখানে আয়ের মান কত, আয়ের মান আমরা এই যে এখানে 2200 টাকা, ঠিক আছে। আর এন এর মান কত, দেখো এই যে এন এর মান হচ্ছে 5, এই সেই 5 দিয়ে দিলাম। এবং এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে 11/100, এই সে 11/100 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা হিসাব করবো এই মানটা কত আসে, ঠিক আছে। এটা হিসাব করব। আচ্ছা, হিসাব করার আগে দেখো এখানে কাটাকাটি যদি আমরা করি, এই 5 এই 20 এর মধ্যে কয়বার যায়, এই 100 এর মধ্যে কয়বার যায় 20 বার, সেই 20 লিখলাম, উপরে কিন্তু 100, আর ওখানে কত 2200 টাকা, ঠিক আছে 2200 টাকা। এখন এই যে উপরে 2200 টাকা, আর এখানে এই যে 20 দেখছো, এখানে কিন্তু ভাগ আছে, মানে দুই ডাবল ভাগ। এখানে এই 20টা চলে যাবে সবার উপরে, এই 20 চলে গেল, আর ওই 11 জায়গায় 11 থাকলো, ঠিক আছে। এবার দেখি আমরা কাটাকাটি করে, এই যে এই 11 এই 22 এর মধ্যে কয়বার যায় 2 বার যায়, আর ওই পাশে দুইটা শূন্য থাকলো। এখন এই 200 আর এই 20 গুণ করলে কত হয় 4000 টাকা, ঠিক আছে। তাহলে নির্ণয় জমাকৃত টাকার পরিমাণ ছিল 4000 টাকা। আশা করি আমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছি। এটা এখানে আমরা করব 4 নাম্বার প্রশ্নটা, উদাহরণটা। এখানে বলা আছে 4200 টাকায় 4 বছরের মুনাফা যদি এত টাকা হয়, তাহলে মুনাফার হার কত টাকা হবে, ঠিক আছে। এটাও আমাদের এখানে করতে হবে। তো মুনাফার হার এখানে কত টাকা হবে, দেখো পি আসল হচ্ছে কত টাকা 4200 টাকা, আই সমান কত 2100 টাকা, এই যে এখানে 2100 টাকা, আর এন এর মান কত 4, এবং আর এর মান কত বের করতে হবে। তো আমরা যে সূত্র জানি, মুনাফার সূত্র হচ্ছে আমরা জানি আই সমান পি এন আর, তাহলে এখান থেকে আর সমান কত হবে আই বাই পি এন।
এখন দেখো আয়ের মান এই যে 2100, আর পি এর মান কত 4200 এবং এন এর মান হচ্ছে 4। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত আসে, উপরে দেখো 2100 টাকা, 2100 এখানে ভাগ দেব, ভাগ দিয়ে ব্র্যাকেট দেব, অবশ্যই ব্র্যাকেট না দিলে ভুল যাবে। 4200 দেখো 42 00 এবং একে 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করলে কত আসে, এখানে 1/8 আসে, দেখছো 1/8। তো 1/8 টাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0.125। এখন যেহেতু আমাদের শতকরাতে প্রকাশ করতে হবে, এটাকে 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে কত হয়, 12.5। এই দেখো দেখছো 12.5 হলো, যে 100 দ্বারা গুণ করে 12.5 হলো, তার মানে পার্সেন্ট। তখন এটাকে আমরা পার্সেন্ট হিসাবে লিখতে পারবো। ঠিক আছে, এই যে 1/8 ছিল, এটাকে 100 দ্বারা গুণ করলাম, তাহলে কত হলো, শতকরাতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, 78 নম্বর পেজে চলে আসলাম। এখানে আরো একটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ 5। এখানে 11% হারে 44,000 টাকায় কত বছরে মুনাফা 12,100 টাকা হবে। ঠিক আছে, এটা আমাদের করতে হবে। এটা হচ্ছে 78 নম্বর পেজের অঙ্কটার উত্তর, 5 নম্বর। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো, আসল কত টাকা দেওয়া আছে, 44,000 টাকা, এই যে দিলাম। মুনাফার হার কত, পরিমাণ কত, মুনাফার পরিমাণ হচ্ছে 12,100 টাকা, এই সেই। এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 11%, ওই যে 11%, তাই 11% মানে 11/100। ঠিক আছে, এখন মুনাফার সূত্র হতে আমরা জানি আই সমান কত, পি এন আর। এখন এখান থেকে এন কত, এন সমান হচ্ছে আই বাই পি এন। এখন এইখানে হচ্ছে দেখো আয়ের মান কত, এই যে 12,100 টাকা, এই যে সেই 12,100 টাকা। আর এখানে পির মান কত, পির মান হচ্ছে 44,000 টাকা, এই সে 44,000। এবং এন এর মান কত, এন এর মান হচ্ছে 11/100, এই 11/100 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু হিসাব করি। এই যে এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে উপরে কত আছে দেখো, উপরে আছে 12,100, উপরে দিলাম। এবং এই 4,000 এখানে থাকলো আছে 440 এবং এখানে 11। দেখো 440 কে 440 গুণ যদি 11 দিয়ে 11 যদি গুণ করি কত হয়, এখানে 4,840 হয়, এই 4,840। এখন উপরে যে মানটা আছে কত, উপরে হচ্ছে 12,100, এটাকে ভাগ করব 4,840, 4,800 কত 40, এই 40 দ্বারা ভাগ করলাম, কত আসে এখানে 5/2, বা এখানে কত আসবে, ওই যে 2.5, তার মানে 2.5 বছর, মানে প্রায় 2.5 বছর পরে এত টাকা হবে। ঠিক আছে, ওইটা হবে। এরপরে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে উপরের উদাহরণ থেকে সহজেই সরল মুনাফার হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে 1 বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে। ঠিক আছে, লক্ষ্য করো যে শান্তার প্রথম কিস্তির 200 টাকা 1 বছর বা 12 মাসে ব্যাংকে জমা থেকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির 200 টাকা বা 11 মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরো কম, পরের কিস্তির 10 মাস থেকেছে, পরের কিস্তিটা ছিল হচ্ছে 9 মাস, তারপরে এইভাবে কিন্তু। ঠিক আছে, এখন ব্যাংকের সরল মুনাফার হার 7% হলে ব্যাংক শান্তা কি তার মোট সঞ্চয়ের উপরে টাকার উপরে 7% মুনাফা হবে? কি মনে হয় তোমাদের? তোমার উত্তর এখানে যুক্তি সহ লিখো। তো দেখো আমাদের উত্তরটা এইভাবে যুক্তি সহ এরকম ভাবে লিখতে পারি যে শান্তার সঞ্চয়ের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে শান্তার প্রথম কিস্তির 200 টাকা 1 বছর বা 12 মাস ব্যাংকে জমা রয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির 200 টাকা বা 11 মাস ব্যাংকে জমা রয়েছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা রয়েছে, যেমন তৃতীয় কিস্তি রয়েছে 10 মাস, তারপর চতুর্থ কিস্তি রয়েছে 9 মাস, তারপরে পঞ্চম কিস্তি রয়েছে হচ্ছে 8 মাস, এইভাবে 7 মাস, তারপর 6 মাস, তারপরে 5 মাস, এইভাবে 1 মাস, এরকম। তো এখানে টাকার উপরে 1 বছরের জন্য 7% মুনাফা পাবে না, প্রতি কিস্তির সময় অনুযায়ী মুনাফা পাবে। মুনাফার হার 7% সব ক্ষেত্রে সমান থাকবে, কিন্তু প্রথম কিস্তির ক্ষেত্রে সময় 12 মাস, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে সেটা হবে 11 মাস, এভাবে পর্যায়ক্রমে 12তম কিস্তির ক্ষেত্রে সময় 1 মাস হবে। ঠিক আছে, এই জন্য সব টাকা মানে ওইভাবে হিসাব করে পাবে না। ঠিক আছে, এরপরে 78 নম্বর পেজে জোড়াই কাজ। শান্তার 1 বছরের সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করতে হবে। দেখো যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম মাস, মাসের ক্রম আছে, প্রথম মাস, তো মাসে জমা টাকা হচ্ছে কত, 200 টাকা। মুনাফার হার কত, 7%, মানে 7/100। সময়কাল কত, এন প্রথম কিস্তির ক্ষেত্রে 12 মাস হবে, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে কিন্তু 12 মাস হচ্ছে না।
12 মাস হচ্ছে না, কত হচ্ছে 11 মাস, তারপরটা 10 মাস, তারপর হচ্ছে 9 মাস, এইভাবে। এটা 11 মাস মানে কি 11/100 এত বছর হিসাবে, যদি আমরা 10 মাস মানে কি 10/12 এক বছর হিসাবে, ঠিক আছে, বছর। এখন দেখো আসলের বিপরীতে মুনাফা PNR, এটা হচ্ছে পি, এন এর মান কত, এন এর মান হচ্ছে আর এর মান কত, এই যে আর এর মান তো সেম 7/100 100, এবং এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে বছর, 12 মাসকে বছর হিসেবে যদি আমরা কনভার্ট করি তাহলে 12 মাস কত হবে, 12/12 হবে, ঠিক আছে। এটাকে আমরা হিসাব করলে কত হয়, এই ক্যালকুলেটর দিয়ে আমরা এইভাবে হিসাব করব। আমি একটা দুটো হিসাব করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো করবা। প্রথমে আছে 200, দেখো 200 দিলাম, গুণ, তারপরে কত দেখো 7, উপরে আছে 7 গুণ, উপরে আছে কত 12, দেখছো 12, এই দিলাম 12। এরপর যে মানটা আসলো এটাকে ভাগ করব, অবশ্যই ব্র্যাকেট দিয়ে, নিচে যারা যারা আছে সবগুলো দিয়ে। এখানে নিচে আছে 100 গুণ আবার হচ্ছে 12, দেখছো, এই যে 12 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম আর কি, এই যে কত আসে 14, তার মানে এই তো 14 টাকা। তারপরে মাসে কত আসে দেখো, এখানে 200 টাকা, তারপরে পি, আর সময় হচ্ছে 11/12। এখন দেখো এটা হিসাব করে দেখি, এখানে কত আসে 200 টাকা গুণ 200 গুণ 7 গুণ, এখানে কত হচ্ছে 11, এই যে 11, যে মানটা আসলো এটাকে ভাগ করবো অবশ্যই ব্র্যাকেট দিয়ে, 100 গুণ কত বা 11, এই যে 11 ভাগ করলাম, ঠিক আছে, কত আসে 11 না, নিচে তো 12 আছে, তো 12 দিয়ে ভাগ করতে হবে, কত আসে মানটা, এই যে এই মানটা আসে। সরি, এখানে আবার হিসাব করি, 200 গুণ হচ্ছে কত 7 গুণ হচ্ছে এই 11, যেটা হলো সেটাকে ভাগ করব কত দ্বারা, দেখো 100 দ্বারা, 100 গুণ হচ্ছে নিচে রয়েছে আর 12, এই 12 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। কত আসে দেখো, এই যে এই মানটা আসে কত 12.83, ঠিক আছে, এই যে 83। এইভাবে পরেরটা হিসাব করলে কত আসে, তারপরে এগুলো কত আসে এখন হিসাব করে বের করতে হবে। তো দেখো এই সবটা আমরা এইভাবে পূরণ করতে পারি, হ্যাঁ, এটা তো করে দেওয়া আছে। পরেরটা ক্ষেত্রে দেখো তৃতীয় মাসের ক্ষেত্রে এখানে তৃতীয় যে কিস্তির ক্ষেত্রে 10 মাস হবে, 10 মাস মানে কত 10/100, 10/100 দিয়ে এটা হিসাব করবো, ওইভাবে ক্যালকুলেটর দিয়ে তুমি হিসাব করবে, এই যে এত টাকা আসবে। তারপরে মাসে এখানে আছে 9 মাস হয়, 9/12 কত হয়, এই যে 10.4 টাকা হয়, ঠিক আছে। তারপরে কত আসে, এই যে 5তম কিস্তির ক্ষেত্রে, 5তম কিস্তির ক্ষেত্রে কত মাস হয়, 7 মাস হয়, 8 মাস হয়, 8 মাস, 8/100 12 আর কি, কত হয় 9.33 টাকা। তারপরে এখানে 5তম কিস্তির ক্ষেত্রে এত হলো, 6তম কিস্তির ক্ষেত্রে এত টাকা হবে, 7তম কিস্তির ক্ষেত্রে হবে 7 টাকা, 8তম কিস্তির ক্ষেত্রে হবে 5.83 টাকা, 9তম কিস্তির ক্ষেত্রে হবে এত টাকা, ঠিক আছে। 10তম কিস্তির ক্ষেত্রে হবে এই যে এত টাকা, 11তম কিস্তির ক্ষেত্রে হবে এই 2.33 টাকা, 12তম কিস্তির ক্ষেত্রে 1 মাস হবে, তার ক্ষেত্রে 11 মাস, এটাকে বছর হিসেবে কনভার্ট করলে 1/12 1.17। এখন এই যে যত টাকা হলো এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই যে এই টাকাগুলো আমরা কি করব, যোগ করে দেব, যোগ করলে দেখবা কত টাকা হবে, এই যে লাস্টে 91 টাকা হবে, ঠিক আছে। এভাবে আমরা এই ছকটা পূরণ করবো, এই যে ছকটা পূরণ করলাম, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমাদেরকে কি বলা হয়েছে যে এখানে উপরের ছকে ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমার মোট প্রাপ্ত মুনাফা নির্ণয় করতে পারো। তোমাদের এই কাজ সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং শিক্ষককে দেখিয়ে প্রয়োজনে সংশোধন করে নাও। যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, মানে যদি কোনো ভুল টুল থাকে তাহলে ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে। এরপরে এখানে একক কাজ দেওয়া রয়েছে, এখানে 79 নম্বর পেজে একক কাজ। এখানে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে 1500 টাকা করে জমা রাখে। তিনি 4 মাস নিয়মিত জমা দিলেন, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাসে শেষে হওয়ার আগে সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন। তো এটা হচ্ছে 80 নাম্বার পেজের সমাধান, ঠিক আছে। এই যে এখানে 10% হারে, যেহেতু সুমির মা পঞ্চম মাসে হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন, সেহেতু তিনি প্রথম মাসের কিস্তির উপর 4 মাসের মুনাফা পাবেন, দ্বিতীয় মাসের কিস্তির উপরে 3 মাসের মুনাফা পাবেন, তৃতীয় মাসের উপরে 2 মাসের এবং চতুর্থ মাসের কিস্তির উপরে 1 মাসের মুনাফা পাবেন। নিচের ছকে আমরা সেটা উল্লেখ করলাম, দেখো এই যে এইভাবে আমাদের উল্লেখ করতে হবে। কিস্তির ক্রম হচ্ছে প্রথম কিস্তি কত টাকা, 1500 টাকা, এবং মুনাফার হার কত 10/100, 10/100 যেহেতু 10% ছিল, তাহলে 4 মাস, প্রথম কিস্তির ক্ষেত্রে 4 মাস হবে, তো 4 মাস মানে কত 4 বাই, এই যে 4 মাস হচ্ছে 4 মাস 4/12 আর কি,
তো মুনাফা কত টাকা হবে দেখো, পি এখানে হচ্ছে আর, পি আর ইন্টু এন এ যেটা, তাহলে এখানে আমাদের হিসাব করে দেখতে হবে যে এখানে মানটা কত আসে। ঠিক আছে, এই যে আমরা এইভাবে হিসাব করব। কত হয় দেখো, এখানে 1500 গুণ উপরে কত আছে 10, আর কত আছে দেখো 4, এই যে 4 গুণ করে দিলাম, যে মানটা হলো এটাকে ভাগ করব, ভাগ করে কত হবে, এই দেখো 100 গুণ হচ্ছে এই 12, 100 গুণ 12, মানটা কত আসে দেখো, ভাগ করলে কত হয়, এই যে 50 টাকা। এইভাবে আমাদের বাকিগুলো হিসাব করতে হবে। দেখো দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে টাকা জমা দেওয়া হয়েছে কত দিন, 3 মাস রাখা হয়েছে, তাই না? মোট তো 5 মাস রাখার কথা, তো 3 মাস রাখা হয়েছে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে, তাহলে 3/12 বছর, তাহলে এখানে বছর হিসেবে কনভার্ট করলে, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 3/12 বছর হবে। হিসাব করবো এখানে কত হয়, 37.5। তারপরে তৃতীয় কিস্তির ক্ষেত্রে 2 মাস হবে, 2/12, এটা এখানে বসে হিসাব করবো কত হয়, 25 টাকা আর কি। তারপর চতুর্থ কিস্তির ক্ষেত্রে 1500, এবং কত মাস হবে, 1 মাস হবে, এবং 1/12 কত হবে, 12 বছর, তাহলে এটাকে 1/12 দিয়ে হিসাব করবো, 12.5 টাকা। টোটাল কত টাকা হলো দেখো, 125 টাকা হলো। ঠিক আছে, সুমির মা ব্যাংকে 4 মাসে মোট জমা রেখেছিল হচ্ছে, 4 মাসে মোট কত, 1500 গুণ 4, তাহলে কত হয়, 6000 টাকা। তো ব্যাংক থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ কত হবে, সে রেখেছিল হচ্ছে 6000 টাকা, এবং তার যে ইন্টারেস্ট হয়েছে কত, বা সুদ হয়েছে 125 টাকা। এই সুদ কিন্তু হালাল না। ঠিক আছে, তাহলে কত হয়, 6125 টাকা হলো তার নির্ণয় মোট প্রাপ্ত টাকা পরিমাণ, এই যে 6125 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানবো। চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলা হয়? দেখো, সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় হোক না কেন, শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে মুনাফা নির্ণয় করা হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর বা মেয়াদান্তে মুনাফা পাওয়া যায়, তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয়, এবং এই নতুন মূলধনের উপরে পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মনে করো সরল মুনাফার ক্ষেত্রে আমি যদি 100 টাকা রাখি, তাহলে এটা যদি আমি 5 বছর রাখি, মনে করো যে আমাকে যদি 5%, 10% যদি মুনাফা দেয়, তাহলে প্রথম মাসেও আমি এই 100 টাকায় 10 টাকা মুনাফা পাবো, 5 বছর পরেও আমি কিন্তু 100 টাকায় এই 100 মানে কত টাকা, 10 টাকায় মুনাফা পাবো। ঠিক আছে, এরকম। কিন্তু যদি আমি চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছর পরে আমি কত টাকা পাবো দেখো, 110 টাকা, তাই না, সুদ আসলে। পরের বছর এই যে 110 টাকা সুদ হলো, ওই সুদেরও আবার সুদ হবে, এইরকম যেটা, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, মানে সুদেরও যদি আবার সুদ হয়, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, এইভাবে এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। আর এখানে প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেবে করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হবে। এখানে চক্রবৃদ্ধি মুনাফাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা সূত্র জানবো, সেই সূত্রটা একটু আমরা দেখি, পদ্ধতি আলোচনা করবো। এখানে উদাহরণ হচ্ছে 6% হারে 3000 টাকায় 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। ঠিক আছে, এখানে দেখো আমরা প্রথমে ঐকিক নিয়মে করতেছি। এখানে দেখো 100 টাকায় 1 বছরে মুনাফা কত, 6 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা কত হবে, কম হবে, 6/100 হবে। ঠিক আছে, এখন যদি আমরা 3000 টাকায় 1 বছরে মুনাফা কত হবে, 3000 টাকায় 1 বছরে মুনাফা হবে এই যে 3000 গুণ হচ্ছে 6/100, তাহলে এটা আমরা হিসাব করব ক্যালকুলেটরের মাধ্যমে। হিসাব করলে কত আসে মানটা, এখানে দেখো এই যে রয়েছে কত, 3000 টাকা, 3000 গুণ হচ্ছে 6, 3000 গুণ 6 ভাগ হচ্ছে 100 টাকা, এই যে 100 কত হয়, এই যে 180 টাকা। 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা, এইভাবে। তাহলে এখানে 1 বছর পরে হবে এই যে 3000 টাকা যোগ হচ্ছে 180 টাকা। ঠিক আছে, তাহলে সুদ আসলে কত হয় দেখো, এখান থেকে আমরা যদি এটাকে আলাদা করি, এই যে 3000 এবং এই 180 কে আমরা যদি এরকম লিখতে চাই, দেখো 180 আমরা কোথায় পেলাম, এই যে এটা হিসাব করে পেলাম না, 3000 গুণ 6/100, সেটা আমরা লিখলাম। ঠিক আছে, তা এখান থেকে দেখো এখানেও 3000 আছে, এখানেও 3000 আছে, আমরা এই 3000 টাকে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে, কিছু থাকে না, মানে 1 থাকে, সেই 1, আর এখানে এই 6টা এখানে থেকে যায় এবং এই 100টা এখানে থেকে যায়। এখন প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমরা সূত্রের সাহায্যে দেখাচ্ছি। এখানে চক্রবৃদ্ধি মুনাফা এ সমান আসল কত, পি, কিন্তু এখানে আছে 1 যোগ আছে আর,
এক বছর পরে এত টাকা পাওয়া গেল। এখন দ্বিতীয় বছরে কত টাকা পাওয়া যাবে? দ্বিতীয় বছরে সুদ আসলে কত টাকা হয়েছিল? দেখো সুদ আসলে হয়েছিল 3180 টাকা, তাই না? 3180 টাকা। তো এক বছরের পরে মুনাফা কত হবে? 3180 গুণ 6/100। তো এখানে আমরা যদি হিসাব করি, এখানে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 3100। আর এই যে মানটা এটা তার সাথে যোগ করে দেব, ঠিক আছে? যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এখানে আমরা দেখো কমন নিলাম, এই যে 3180 আছে, কমন নিলাম। তাহলে এখানে কি থাকে? 1 থাকে, এই 1 6/100 দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এরকম ভাবে 6/100 হলো। এখন এখান থেকে আমরা এটাকে যদি আমরা এরকম লিখি, দেখো 3180 কে আবার আমরা লিখতে পারি না, এই যে 3180 কে এই যে 3000 * 1 + 6/100। আর এখানেও কত আছে দেখো, 1 + 6/100। এই যে এটা এইখানে লিখলাম, ঠিক আছে? এখন এই জিনিসটা সেম, একই জিনিস কতবার আসলো? দেখো 2 বার আসলো, ঠিক আছে? 2 বার আসলো। তাহলে সেম জিনিস যদি আসে তাহলে এটা কি হয়ে যাবে? এটা স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হয়ে গেল 1 + 6/100, তার মানে স্কয়ার হয়ে গেল। এখন এটা যদি আমরা হিসাব করি, দেখো কত আসে, এখানে কত আসে? 3000 গুণ 1 প্লাস এখানে কত? 6 ভাগ হচ্ছে 100, এই 6/100, ঠিক আছে? এখানে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে কত আসে মানটা? এই যে এটা আসে, ঠিক আছে? এই যে 3370.8, এই যে 8, ঠিক আছে? এরকম। এখন দ্বিতীয় অংশ থেকে আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে কত হয়? p * 1 + r⁴ 2, মানে এখানে n স্কয়ার, ঠিক আছে? এইভাবে তৃতীয় বছরে যদি হিসাব করি তাহলে আমাদের কত টাকা আসে? এত টাকা। এক বছরের মুনাফা কত হবে? তাহলে এই যে এখানে এই যে 6/100, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো যদি মূলধন মানে সহ চক্রবৃদ্ধি মূলধন কত হবে? যে এটার সাথে এটা যোগ করে দেব, ঠিক আছে? এখন এই সেম জিনিসটা কমন নিলাম, কমন নিলে আবার এখানে 1 থাকে, এখানে 6/100 থাকে। এখন এই যে এই মানটা হলো, এটাকে আমরা কি লিখতে পারি? এটার এত লিখতে পারি। আর এই পাশে এটা থাকলো, এখন এটা গুণ করলে কত হয়? কিউব হয়ে যায়। 3টা আছে, মানে 2টা আছে আর এখানে 1 আছে, তাহলে কত হয়? 3 হয়ে যায়। তাহলে এই মানটা কত আসে? এত আসে। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? এত টাকা হয়, ঠিক আছে? আর আসল কত টাকা ছিল? 3000 টাকা। তাই এইখান থেকে যদি আমরা 3000 বিয়োগ করে দিই তাহলে কত হয়? 573 টাকা থাকে, ঠিক আছে? তাহলে 4 নং অংশ থেকে লেখা যায় তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র p * 1 + r⁴, এরকম। এখন উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ে 1, 2, 1, 3 এবং 5 নং সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। তুমি কি a, p এবং r সময়কালের সংখ্যার n মানে সংখ্যার n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার উত্তর এখানে লেখো। এটা হচ্ছে 82 নম্বর পেজের উত্তর। এই দেখো এইভাবে লিখতে হবে। এখানে সমীকরণ 1 থেকে আমরা পাই n = 1 হলে এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? a = p * 1 + r। আবার সমীকরণ 3 থেকে আমরা পাই n = কত? 2 বছর হলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই যে 1 + r⁴ কত? 2। তারপরে 5 থেকে আমরা n এর মান কত? 3 কত হবে? উপরে এখানে 3 হয়ে যাবে। তাহলে n সমান যদি n বছর হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? a = p * 1 + r⁴n। এটি হচ্ছে নিম্নের সূত্র, ঠিক আছে? এই সম্পর্ক, এবং এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, 1 + r⁴ কত? n। এইভাবে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন নিশ্চয় লক্ষ্য করেছো যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই, শুধু সূচকের মানে পরিবর্তন হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে n এর একটা সম্পর্ক আছে। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবা? নিচের ফাঁকা অংশে এর সমাধান লেখো। তো আমরা এটা বের করতে পারবো কিভাবে? দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন a = কত? p * 1 + r⁴n। এখন এর এখানে p এর মান কত দেওয়া? আসল টাকা কত? 3000 টাকা। সময় কত? 5 বছর। মুনাফার হার কত? আর হচ্ছে 6%। 6% মানে কত? 6/100। এখন a = কত? p * 1 + r⁴n। এখন দেখো p এর মান এটা হচ্ছে মানে 1, আর r এর মান কত? 6/100। আর এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5। এখন এই 6/100 কত আসে? দেখো 6 ভাগ 100। এখানে দেখো 6 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কত আসে? এই যে এই মানটা আসে এত, 0.06। এই যে 0.06। এখন 1 এর সাথে এই 0.06 যোগ করলে কত হয়? 1.06 হয়। আর এই উপরে যে পাওয়ার, সেই পাওয়ারটা থাকলো। এখন দেখো এটা আমরা হিসাব করি। এখন 3000 গুণ হচ্ছে 3000 গুণ হচ্ছে এই যে 1.06 এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5। এই যে 5 কত আসে? এই মান আসে 4014.676 এর এটা আসে।
এত টাকা, ঠিক আছে, তার মানে এত টাকা হয়। তো আমরা এটা করে ফেললাম। এখানে সূত্রটা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। আর মুনাফার ক্ষেত্রে মুনাফার হচ্ছে মানে মূলধন থেকে এখানে আসল একদম প্রাথমিক যে টাকা ছিল সেটা বিয়োগ করে দিতে হবে। দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, যদি আমরা এখান থেকে পি কমন নিই তাহলে 1 + r⁻n - 1 থাকে, ঠিক আছে। এখন দেখো এখানে 72 হয়ে গেল, 82 হয়ে গেল, 83 নম্বর পেজ। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 7% হারে 20,000 টাকায় 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সমাধানের বাকি অংশ নিজেরা করতে হবে, কারণ এখানে দেওয়া আছে পি সমান 20,000 টাকা, আর সমান কত? 7%। 7% মানে কত? 7/2 100, 0.07। হ্যাঁ, এবং সময়কাল কত? 5 বছর। এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন এ সমান p × 1 + r⁻n। এখান থেকে আমাদের বাকিগুলো হিসাব করে ফেলতে হবে। এই দেখো এটা হচ্ছে 83 নম্বর পেজের অঙ্কটা আর কি। এখানে এইগুলো তো দেওয়াই আছে, এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? এ সমান p × 1 + r⁻n কত? n। তাহলে এখানে p এর মান বসিয়ে দিলাম, 1 বসালাম, r এর মান কত? 0.07। এই দেখো 0.07 এখান থেকে বসিয়ে দিলাম। এখন 1 এর সাথে 0.07 যোগ করলে কত হয়? 1.07 টু দি পাওয়ার কত? 5। এখন এটা আমরা হিসাব করব, এই মানটা কত আসে। কত আসে দেখো, এখানে 20,000, 1 2 তারপরে 4টা 0, 1 2 3 4, ঠিক আছে, গুণ এখানে কত? এখানে গুণ হবে। দেখো এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে গুণ হবে, বুঝছো, এখানে গুণ হবে। গুণ এখানে কত? 1.07 এবং এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5। এই 5 কত হয়? এই মানটা হবে তো 28,051 সামথিং, যেটা হচ্ছে নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা প্রায়। এরপরে আমরা পরের অঙ্কটাই, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ঠিক আছে, এখানে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছর চক্রবৃদ্ধি মূলধন হবে 20,000 টাকা। ঠিক আছে, এখানে মূলধন যে টাকা আছে 20,000 টাকা, আর হচ্ছে 13%, 13 মানে কত? এই যে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে 0.13 হয়। এখন আমাদের পির মান বের করতে হবে। এই পির মান, পি সমান কত হয়? এ ভাগ আছে 1 + r⁻n। এখন এখান থেকে আমাদের সমাধান করতে হবে। এটা সমাধান করলাম। তো সমাধান করার ক্ষেত্রে দেখো প্রথমে যেগুলো দেওয়া আছে এর মান লিখতে হবে। আর এর মান কত? 13%। 13 মানে কত? 13/100, কত হয়? 0.15। এবং সময়কাল হচ্ছে 5 বছর। এ সমান কত? p × 1 + r⁻ কত? n। p সমান কত হয়? a/1 + r⁻ কত? n। এখানে আছে এর মান বসিয়ে দিলাম, এখানে আর এর মান বসিয়ে দিলাম। এখন একের সাথে যদি আর এটা যোগ করে দিই, যার মানে 0.13 যোগ করে দিই, তাহলে কত হয়? 1.13 কত? 5। এখন এটা আমরা একটু হিসাব করে ভাগ করব। উপরে কত আছে দেখো? 20,000, এই যে 2 তারপর 4টা 0, ঠিক আছে। এটা ভাগ করলে কত হবে? ভাগ আছে 1.13 পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5। এই যে 5 কত আসে এখানে মানটা? এই যে দেখো 10,855 টাকা। পয়েন্ট হচ্ছে 2। আচ্ছা, পয়েন্ট হচ্ছে 19 আছে না, তো ওটাকে 2 লেখা যায়, বুঝছো। আবার বলো না যে এটা 2 কোথায় পেলেন। এই যে হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এইভাবে আমরা এখানে 83 নম্বর পেজ করে ফেললাম। 84 নম্বর পেজে চলে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। তো উদাহরণ 9, এটা 9% হারে 15,000 টাকায় 7 বছর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? মানে সির মান কত হবে? ঠিক আছে, সির মান। তো এখানে প্রারম্ভিক মূলধন আর এবং এন এর মান লিখে তারপরে সির যে সূত্র p × 1 + r⁻n - 1, এখান থেকে আমাদের এটা সমাধান করতে। এই দেখো 84 নম্বর পেজে চলে আসলাম। এটার উত্তর, এখানে প্রারম্ভিক মূলধন পির মান হচ্ছে এত টাকা, মুনাফার হার 9%। 9% মানে কত? 9/100, তার মানে 0.09 টাকা হয়। এন এর মান হচ্ছে 7 বছর। ঠিক আছে, এখানে দেখো এখানে আমরা পির মান, পি যে সূত্র p × মানে সি সমান কত? p × 1 + r⁻n - 1। এখানে আমরা পির মান বসিয়ে দিলাম, 1 + r এর মান বসিয়ে দিলাম -1। ঠিক আছে, এখন 1 + 0, এই যে এটার মান কত আসে আমরা একটু হিসাব করে দেখো। এখানে 1 প্লাস কত আছে? 0.09। এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে দেখো 7। পাওয়ার হচ্ছে 7। এটা কত আসে দেখো? এই যে এই মানটা আসে, কত আসে না দেখো? 1.828। এই যে 1.828 এতটুকু লিখলাম। এখান থেকে আমরা 1 বিয়োগ করে দেব। ওই যে 1 বিয়োগ আছে, বিয়োগ করলে কত হয়? এত হয়। এর সাথে আমরা কি করব দেখছো? এই যে এই মানটা আসে, এই যে এত আসে। এর সাথে আমরা কি করব? ওই যে 15,000 সেটা গুণ করে দেব। 15 1 2 3, তাই না? কত হয়? এই যে 12,420। আরো পয়েন্ট ওটাও লিখতে পারো, না লিখলেও হবে, এত টাকা হয়। ঠিক আছে, এরপর আমরা এটা করে ফেললাম। এখন
নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে উদাহরণ হচ্ছে 10 8% মুনাফা হারে 500 টাকায় 3 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? হ্যাঁ, মুনাফা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে আমাদের 8% কে 3 মাসের বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে। 3 মাসের, দেখো 3 মাস সমান কত বছর? 3/12, তার মানে 1 বাই কত হয়? 4 বছর। এখন 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে? মুনাফা কয়বার পাওয়া যাবে? 1 বছরে 3 দিয়ে ভাগ করতে হবে। 1 বছরে 12 মাস 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4 বার পাওয়া যাবে। তাহলে সুতরাং 2 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে? 2 বছরে, 1 বছরে যদি 4 হয়, 2 বছরে 12 মানে 8 হবে, ডাবল হবে। এন এর মান কত হবে? 8 হবে। 3 মাস বা 1/7 বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার কত হবে? হার সমান 1/4 × 8%। তাহলে এখানে দেখো এই যে 1/4 দেওয়া আছে, এই 4 এটা কাটা যায়, 2 থাকে, তাহলে 2%। 2% মানে কত? 2 ভাগ হচ্ছে 100, 100 দিয়ে ভাগ করে 0.02 হলো, 0.02 হলো। ঠিক আছে, এখন সুতরাং চক্রবৃদ্ধি মূলধন A সমান P × 1 + r⁴n। এখানে P এর মান হচ্ছে 500 এবং r এর মান কত? 0.02 টু দি পাওয়ার কত? 8। এখন 500 রেখে দিলাম এবং এখানে দেখো 0. এই যে 1 + 0.02 টু দি পাওয়ার 8, এটার মান কত আসে দেখো। এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এভাবে হিসাব করবা। ঠিক আছে, এটা কত আছে দেখো, 1, এই যে 1 + 0.02 হিসাব করলাম। ওটাকে আবার পাওয়ার দিতে হবে কত? 8, এই যে 8 দিতে। দেখছো পাওয়ার কিভাবে দিলাম? কত আসে? এই যে 1 পয়েন্ট এত আসে। এর সাথে আবার 500 গুণ করতে হবে, এই যে 500 গুণ করে দিলাম। মানটা কত আসে? 585.829 আছে না? তো 9 থাকার কারণে আগের সংখ্যাকে 1 বাড়াই লেখা যায়, 3 লেখা যায়। ঠিক আছে, এরকম। এখন উদাহরণ 11। উদাহরণ 11তে কি বলা হচ্ছে যে উদাহরণ 11 8% মুনাফা হারে 50,000 টাকায় 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরে মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? এখন 6 মাস অন্তর 1 বছরে মুনাফা পাবে কয়বার? 2 বার। তাহলে 5 বছরে মুনাফা পাবে কত? 10 বার। 5 × 10। ঠিক আছে, এখানে প্রাথমিক মূলধন দেওয়া আছে 50,000 টাকা, মুনাফার হার দেওয়া আছে 6%। 6 দেখো 6 মাস পরে পাবে না, তাহলে 6/12 আর কত পার্সেন্ট? 8%। তাহলে হিসাব করলে কত হয়? 0.08%। এবং এর মান আছে 10। তাহলে আমাদের এখানে সি সমান কত? P × 1 + r⁻n - 1। এখান থেকে আমাদের বাকিটুকু হিসাব করতে, দেখো এই যে বাকিটুকু আমরা হিসাব করব, এটা এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে P × 1 + r⁻n - 1। তো P এর মান বসিয়ে দিলাম এখানে 1 এবং r এর মান বসিয়ে দিলাম 0.04 টু দি পাওয়ার কত? 10 - 1। এখন এই যে 1 এর সাথে যদি 0.04 যোগ করি তাহলে কত আসে? এই যে 1.04 পাওয়ার কত? 10 আছে। তো এখন পাওয়ার যদি আমরা করি, এখানে দেখো কত আসে? 1, দেখো এরকম ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে করবা তোমরা। 1.48 ব্র্যাকেট ক্লোজ করে এই পাওয়ার দিয়ে দেবো। এটা দিয়ে পাওয়ার দিতে হয়, কত হয়? 100, 10 আছে পাওয়ার। সমান চাপলে দেখো এই মানটা আসে এত আসে। ঠিক আছে, এই যে এটা আসে, এটার পাওয়ার আর কি। ঠিক আছে, সরি এখানে ভুল হয়েছে, এখানে এত আসবে 1.48। এই যে 1.48 আসলো। ঠিক আছে, এইভাবে এখান থেকে আবার 1 বিয়োগ করে দেবো। ওই যে 1 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে কত আসে? এত টাকা আসে, যে এটা আসে। এর সাথে ওই যে 50,000 এটা গুণ করে দেবো। 50, 1 2 3, 50 যোগ কত হয়? এই যে 24,012 এত টাকা। তো 24,000 লেখা যায়। ঠিক আছে, বা ওই যে মানটা আসলো এটাও তোমরা লিখতে পারো। হ্যাঁ, ওটা লিখতে পারো, প্রায় এত টাকা, প্রায় লিখতে পারো, কম বেশি একটু হতে পারে। এরপরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে তুলনা, মানে সম্পর্ক কি? ঠিক আছে, এরপরে আমরা এই যে ছকটা পূরণ করব, এই যে এই সম্পর্কের উপর ভিত্তি করে। ঠিক আছে, এই যে এটা দেখো, প্রথম মাসে ওই যে শান্তার ক্ষেত্রে প্রথম কিস্তি মাসে জমা টাকা আছে 200 টাকা করে জমা রাখছিল। মুনাফার হার কত? 7%। তো 7% মানে কত? 7% মানে হচ্ছে এই দেখো 7%। তো এখানে, তবে এখানে একটা কথা আছে, দেখো একটু হিসাব করে নিতে হবে। এখানে যেহেতু এখানে কি করেছে? যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হবে, তাই শান্তার প্রথম কিস্তির 200 টাকা এবং 12 মানে 1 বছরে 12 বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে। দ্বিতীয় কিস্তি 200 টাকা 11 বার চক্রবৃদ্ধি মুনাফা পাবে। অন্যান্য কিস্তিগুলো কমতে থাকবে। ঠিক আছে, এরকম বাৎসরিক 7% হারে মাসিক চক্রবৃদ্ধি কত হয়? 1 মাসে কত হয়? 1 মাসে যদি হিসাব করি, দেখো এখানে
এটা তো 1 বছরে, তাহলে 1 মাসে কত হবে 1/12 হবে। তাহলে উপরে দেখো 7 আর এখানে 1200 ভাগ করলে কত হয় 0.0057, এই 0.0057 এটাই আমরা এখানে লিখলাম, দেখছো এই যে এখানে। আর এখানে প্রথম কিস্তির ক্ষেত্রে সময়কাল কত হবে 12 মাস। তাহলে মুনাফা এই মুনাফা কত হবে, দেখো মুনাফা হবে ওই যে সূত্র কি P * 1 + r⁻n - 1, তাহলে এখানে 200 গুণ 1 প্লাস r এর মান টু দি পাওয়ার কত 12 - 1, হিসাব করে কত আসে, এই মানটা এত আসে, তাই না? দেখি আমরা একটু হিসাব করে এখানে একবার লিখে দিই কত আসে। দেখো আমরা যদি একবার হিসাব করতে যাই, এই দেখো 200 গুণ এখানে ব্র্যাকেট দিতে হবে 1, তারপরে কত আছে আচ্ছা আমরা আগে এরকম করি, দেখো এখানে ভিতরেরটা আগে করে নিই। এখানে কত আছে 1 প্লাস কত আছে 0.0058 এখানে পাওয়ার কত, এই যে পাওয়ার হচ্ছে 12, এই যে 12 এখান থেকে 1 বিয়োগ করে দেবো, 1 বিয়োগ, ঠিক আছে? বিয়োগ করলাম, বিয়োগ করলে যেটা হবে সেটার সাথে 200 গুণ করতে হবে। 200 গুণ করলে কত হয়, এত হয়, দেখছো? একইভাবে আমাদের বাকিগুলো সেম ভাবে হিসাব করতে হবে। এখানে 11 মাস দিয়ে হিসাব করতে হবে, ওই যে উপর দেখছো 11 দিলাম। এইভাবে আমাদের এই যে ছকটা, সেই ছকটা পূরণ করে ফেলতে হবে। এই ছকে আমরা চলে আসলাম, দেখছো? তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এভাবে দেখো। এখানে 12 মাসের জন্য এই যে এত টাকা হলো, তারপরে 11 মাসের জন্য এত টাকা হলো, 10 মাসের জন্য এত টাকা হলো, 9 মাসের জন্য এখানে আমরা 9 বসায় দেবো, ঠিক আছে? এখানে 8 মাসের জন্য 8, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, কত টাকা হলো, মোট টোটাল হলো 92.44 টাকা হয়ে গেল, ঠিক আছে? 92.44 টাকা। তারপরে শান্তার এখানে আমাদের হিসাব করতে হবে, শান্তার 1 বছর চক্রবৃদ্ধি মুনাফা কত পেলো এখানে লেখো, শান্তার 1 বছরের সরল মুনাফা কত হলো এখানে লেখো, ঠিক আছে? এই যে ওরকম করে এখানে আমাদের পূরণ করতে হবে। শান্তা 1 বছর চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা পেলো, এই যে 92.44, আর 1 বছরে কত টাকা পেয়েছিল আমরা আগের ছকে দেখেছিলাম 91 টাকা। এইভাবে আমরা এটা করে ফেলতে পারি। তারপরে পরেরটা লাভ বা ক্ষতি, ঠিক আছে? ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি। এখন লাভ কি ক্ষতি কি, ঠিক আছে? এই বিষয়ে আমরা জানবো। লাভ হচ্ছে, লাভ যখন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য থেকে, যখন মনে করো বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে তাহলে লাভ হয়, আর যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য যদি কম হয় তখন হচ্ছে ক্ষতি হয় বা লোকসান হয়, ঠিক আছে? এটার উপরে তো দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে, এখানে 87 নম্বর পেজে কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেত, কেন এবং জোড়ায় আলোচনা করতে বলেছে। এই যে এটার আগে পরে দেখছো, এই যে এটা দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 92 আর সরল মুনাফার ক্ষেত্রে দেখো 91 টাকা হয়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় পদ্ধতিতে এটার উত্তর হচ্ছে এটা, শান্তা অধিক মুনাফা পেত কারণ চক্রবৃদ্ধি মুনাফায় পদ্ধতিতে প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সাথে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। পক্ষান্তরে সরল মুনাফা পদ্ধতিতে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে মুনাফা নির্ণয় করা হয়। তাই চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিতে সরল মুনাফা পদ্ধতি অপেক্ষা অধিক মুনাফা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরে, যে এখানে এটার উত্তর। তারপর আমরা লাভ ক্ষতিতে চলে যাবো আর কি। এরপরে 88 নম্বর পেজে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 1, শান্তার বাবা একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে 40,000 টাকায় তা বিক্রয় করলেন। তার শতকরা কত টাকা লাভ হলো? দেখো শান্তার বাবার বিনিয়োগ হচ্ছে এই যে 30,000 টাকা এবং প্রাপ্ত অর্থ কত টাকা বিক্রি করছে 40,000। তাহলে এবার বলো তো ব্যবসার শান্তার বাবার লাভ হয়েছে নাকি লস হয়েছে? দেখো বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তার মোট পরিমাণ কত এবং তোমার উত্তর লেখো এখানে, ঠিক আছে? শতকরা পরিমাণ কত সেটাও বের করতে হবে এখানে। তো আমরা এটার উত্তরে চলে গেলাম। দেখো এখানে শান্তার বাবার কি হয়েছে, লাভ হয়েছে। দেখো শান্তার বাবার কি লাভ হয়েছে, কারণ এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অপেক্ষা বেশি। তাহলে আমরা জানি লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে 40,000 থেকে 30,000 বিয়োগ করলে 10,000 টাকা থাকে। তাহলে নির্ণেয় লাভের পরিমাণ কত, 10,000 টাকা। এখানে দেখো নিশ্চয় দেখেছো যে শান্তার বাবা 10,000 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে 30,000 টাকা লাভ হচ্ছে কত, 10,000 টাকা। 1 টাকায় কত হচ্ছে, আরো কম হবে, তাহলে 30 দ্বারা ভাগ, এবং 100 টাকায় কত টাকা লাভ হবে, 100 দ্বারা গুণ করতে হবে। যে টাকা হবে দেখো আমরা এটা হিসাব করে এই যে এইভাবে অন্যভাবে একটু হিসাব করে আমরা এইভাবে লিখবো না, আমরা এইভাবে লিখতে পারি যে 10,000 1 2 3 4 10,000 গুণ 100 ভাগ করলাম, এবং এটাকে 10,000 কে 30,000 দিয়ে ভাগ করবো। দেখো ভাগ 30,000 1 2 3 4
20,000 ভাগ করব, ভাগ করলে কত আসে? এই যে 33.33। বুঝছো? আমরা এটাই লিখবো 33.33%, এটা লিখবো যে এখানে পূর্ণ টূর্ণ না করে এরকম লিখবো। এরপর আমাদের 88 নম্বর পেজে বলা আছে নিজে করো। এখানে একটা সমস্যা দেওয়া হচ্ছে। সমস্যা, একজন ঘড়ি বিক্রেতা 350 টাকা দরে 700টি ঘড়ি ক্রয় করে সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? তুমি কি বলতে পারবে সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল? তোমার উত্তর এখানে লিখো। তাহলে এখানে আমরা উত্তরটা লিখবো, যে এখানে উত্তরে চলে আসলাম। এই যেটা একজন ঘড়ি বিক্রেতা এত টাকা হলে, এখন আমরা এটার উত্তরে চলে আসবো। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে একটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 350 টাকা। তাহলে 700টি ঘড়ির ক্রয় মূল্য কত হবে? তাহলে এই যে 700টার সাথে 350 সাথে গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করলে কত আসে দেখো এখানে, যদি আমরা গুণ করি 700 গুণ হচ্ছে 350, গুণ করলাম কত আসলো এখানে? 24,000। এই যে একক দশক মানে 2,45,000 টাকা। ঠিক আছে, এত টাকা। তো সে মোট এত টাকার ঘড়ি কিনেছিল আমাদের বলছে। এখন শতকরা লাভ বা ক্ষতি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম, সুতরাং এখানে বিক্রেতার ক্ষতি হয়েছে। ক্ষতি কত টাকা হয়েছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দিতে হবে। ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এখন বিয়োগ করলে কত হয়? 45,000 টাকা আসে। এখন এত টাকায় এখানে এত টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা বলতো? ক্রয় করেছিল 2,45,000 টাকায়, ক্ষতি হয়েছে 45,000 টাকা। তাহলে 1 টাকায় কত হয়েছে ভাগ করতে হবে, এবং 100 টাকায় কত হয়েছে এটা 100 দ্বারা গুণ। তাহলে এখানে 45,000, আমরা যদি এটা হিসাব করি, দেখো এখানে হচ্ছে 45,000, ঠিক আছে, গুণ এখানে কত? 100। এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 2,45,000, 1 2 3 ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে দেখো, এই যে মানটা আসে 18.367। তো দেখো 7 আছে, তার 6টাকে 7 লেখা যায়, এরকম লেখা যায়। তার মানে শতকরা ক্ষতির হার হচ্ছে 18.37 টাকা। বুঝছো? 88 নম্বর পেজ শেষ হলো। এরপরে এটাও শেষ হচ্ছে, আমরা একসাথে শেষ করেছি। এখন একটা একক কাজ দিয়েছে। একক কাজ, শান্তার মা একজন গৃহিণী, বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন। এর জন্য তিনি তার স্বামীর কাছ থেকে, মানে শান্তার বাবার কাছ থেকে 5,000 টাকা এবং তার এক বোনের কাছ থেকে 10,000 টাকা ধার করলেন। শর্ত হলো যে ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ শান্তার মা পাবেন, এবং মুনাফার বাকি অর্ধেক অংশ তার স্বামী এবং বোনের প্রদেয় টাকার আনুপাতে হারে পাবেন। শান্তার মা 15,000 টাকায় কি করলেন? 5টি ছাগলের বাচ্চা ক্রয় করলেন এবং কিছুদিন লালন পালন করলেন। লালন পালন বাবদ তার 10,000 টাকা খরচ হলো। ছাগলগুলো বড় হওয়ার পর তিনি গ্রামের হাটে সেগুলো 55,000 টাকায় বিক্রয় করলেন। ছাগল বিক্রয়ের মুনাফার টাকার কত অংশ কে পাবে, মানে কে কত টাকা পাবে? বুঝছো? এটা হিসাব করতে হবে। এই যেটা এখন আমরা এই অঙ্কটা চলে যাই। শান্তার মা কি করলো? তার স্বামীর কাছ থেকে কিনেছে 5,000 টাকা, বোনের কাছ থেকে কিনেছে 10,000 টাকা, লালন পালন বাবদ খরচ আছে 10,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 25,000 টাকা যোগ করে দিলাম। এখন ছাগল বিক্রয় করলেন হচ্ছে 55,000 টাকা, তাহলে মুনাফা হবে, লাভ হবে 55 থেকে এই 25 বিয়োগ করলে কত হয়? 30,000 টাকা। তাহলে শান্তার মা পাবে, তার অর্ধেক পাবে, তো অর্ধেক ভাগ করলাম, তার মানে 15,000 টাকা পাবে। বাকি মুনাফা থাকলো কত টাকা? আরো 15,000 টাকা। এখন তার স্বামী এবং বোনের প্রদেয় টাকার অনুপাত কত? স্বামী হচ্ছে 5,000 আর 10,000, তার মানে 1:2। তার মানে 5,000 টাকা ভাগ করে এত টাকা পাবো। এখন মোট অনুপাত কত? রাশিদ্বয়ের যোগফল কত হবে? দেখো এই দুইটাকে যদি যোগ করে দিই তাহলে কত হয়? 3 হয়। তাহলে তার স্বামী পাবে এই যে এত টাকার 1/3 অংশ, 1/3 অংশ। এটা যদি এটাতে ভাগ করা হয়, 5,000 বাদ যাবে, 5,000 একসাথে গুণ করলে 5,000 টাকা তার স্বামী পাবে। তার বোন কত টাকা পাবে? এই 3 মানে 3 ভাগে 2 অংশ পাবে। এটার মধ্যে কয় বাদ যায়? 5,000 বাদ যায়। হ্যাঁ, 5 থেকে 2 দিয়ে গুণ করলে 10,000 টাকা। তার মানে নিম্ন শান্তার মা পাবে 15,000 টাকা, তার স্বামী পাবে 5,000 টাকা এবং তার বোন পাবে 10,000 টাকা। তো এইভাবে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই যে 90 নাম্বার পেজ রয়েছে, এখান থেকে অনুশীলন থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো যদি তুমি করতে চাও তাহলে ইউটিউবে এসে ফিজিক্স ফর সোল লিখবা, লেখার পরে এখানে যে এটার মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে
রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে, যে প্লে লিস্ট যেটা আছে ওর ভিতর যাওয়ার পরে দেখতে পারবে যে এখানে কোন কোন সাবজেক্টে তোমার দরকার আর কি, যে যে সাবজেক্ট প্রয়োজন। এখানে বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত। তোমার যদি কোনো ছোট ভাই বা বড় ভাই বোন থাকে তাদেরকেও এখান থেকে ক্লাস করতে পারবো, বলতে পারবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।